হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এই ব্লগে আপনাদের দেখাবো হিমাচল প্রদেশের সুন্দর একটি গ্রাম সিসু ভিলেজ। এছাড়াও পর্যটকদের আকর্ষণীয় অন্যতম একটি জায়গা সোলাং ভ্যালি এবং মানালি মল রোডের রাতের সৌন্দর্য। মানালিতে চতুর্থ দিন সিসু ভিলেজ থেকে সুন্দর একটা ভিউ দিয়ে সকালটা শুরু করছি। যেহেতু আজকের ওয়েদারটা সানি, ওয়েদারটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই ভিউটা হলো আমরা গতকাল যে হ্যাপি ট্রেলস নামে হোমস্টেটাতে স্টে করেছি, সেখানে রুফটপ থেকে সকালে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। হ্যাপি ট্রেলস হোমস্টেতে থাকার জন্য 2টা রুমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও তার পাশে ছোট্ট একটা রুম রয়েছে। এই রুমে চাইলে আপনারা বসে আড্ডা দিতে পারেন বা বই পড়তে পারেন। তাছাড়াও জানালা দিয়ে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। আমরা সকাল 9:30টার দিকে নাস্তা শেষ করে হোমস্টে থেকে বের হয়ে পড়ি সিসু ভিলেজ ঘুরে দেখার জন্য। হোমস্টে থেকে বের হয়ে সামনের রোডটা বরফ পড়ার কারণে পিচ্ছিল হয়েছিল। এই রোডটায় বারবার স্লিপ কাটছিল, তাই হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। সিসু ভিলেজে আমরা এক রাত হ্যাপি ট্রেলস হোমস্টেতে স্টে করেছিলাম। এই হোমস্টেতে পার নাইট আমাদের খরচ পড়েছিল 1200 রুপি করে। এর মধ্যে খাবার দাবার ইনক্লুড ছিল না। খাবার দাবারের জন্য আপনাদের আলাদা পে করতে হবে। সিসু ভিলেজ হিমাচল প্রদেশের লাহুল উপত্যকার ছোট্ট একটি সুন্দর গ্রাম। এটি চন্দ্রা নদীর তীরে অবস্থিত। চন্দ্রা নদীর তীর থেকে এর উচ্চতা প্রায় 10,235 ফুট। এছাড়া অটল টানেল নির্মাণের পর থেকে এটি পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় একটি জায়গা হয়ে উঠেছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সিসু লেকে ঢুকার মুখেই একজন মহিলা এখানে শীতের প্রয়োজনীয় জামা কাপড় এছাড়া বুট জুতা ভাড়া দিয়ে থাকে। আমাদের জামা কাপড় নেওয়ার প্রয়োজন হয়নি বিধে আমরা কাপড় নিইনি, কিন্তু বুট জুতা ভাড়া করেছিলাম। বুট জুতার প্রাইস পড়েছিল ভাড়ায় 100 রুপি। পাহাড়ি রাস্তা দিয়ে নামতে নামতে প্রথমেই চোখ পড়ে মানুষের দ্বারা তৈরি এই কৃত্রিম সিসু লেকটি। এই লেকটির পানি সাধারণত একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, কিন্তু এখন শীতকাল বিধে এই পানি বরফে ধারণ করেছে। এছাড়া এই হ্রদটিও পর্যটকদের অন্যতম দর্শনীয় একটি স্থান। শীতকাল হওয়ায় গাছপালা সব পাতাশূন্য হয়ে রয়েছে। এছাড়াও সিসুতে বেশিরভাগ সময় বছরে বরফে ঢেকে থাকে এবং প্রচুর ঠান্ডা হলো এই জায়গাটা দেখতে অসম্ভব রকম সুন্দর। সিসু ভিলেজের লাহুল উপত্যকার এই জায়গাটি একদম বরফে ছেয়ে আছে। এই জায়গায় আসতে অবশ্যই আপনারা বুট জুতা পরে আসবেন, আদারওয়াইজ হাঁটতে একটু প্রবলেম হবে। বরফের দেশে এসেছি আর একটা স্নোম্যান হবে না তা তো হয়ই না।
বরফের মাঝে এসে আমরা অনেক মজা করছিলাম, আমরা অনেক ভিডিও, ফটোশ্যুট, নানান ধরনের অ্যাক্টিভিটিস করছিলাম। আপনারা চাইলে এই জায়গায় এসে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন, যেমন স্কিইং, জোবিং, এছাড়া এটিভি রাইড, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। এই ধরনের ড্রেসগুলাই আপনারা শিশু লেকে ঢোকার মুখে ভাড়ায় নিতে পারবেন। আদারওয়াইজ বরফে এসে আপনারা যখন অ্যাক্টিভিটিসগুলো করবেন শরীর ভিজে যাবে। অবশ্যই বরফের মাঝে এসে হাঁটাহাঁটি করতে গেলে, অ্যাক্টিভিটিস করতে গেলে সাবধানতা অবলম্বন করবেন। এখানে যেমন নিজে স্লিপ খেয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যেহেতু সব দিকেই বরফ জমে থাকে সেহেতু গাড়িরাও অনেক সময় স্লিপ কাটে। এরপর আরেকটু সামনে হেঁটে আমরা চলে এলাম আই লাভ লাহুল লেখা একটা প্লেসে। তো আমরা এখানে এসে অনেক ফটোশ্যুট করেছি। এখানে দ্য অ্যাটাল ক্যাফে নামে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খাবার দাবার খেতে পারেন। কি পরিমাণ বরফ! রেস্টুরেন্ট, বাড়ির ছাদ সব একদম বরফে ঢেকে রয়েছে। মানালি ভ্রমণে অবশ্যই আপনারা শিশু ভিলেজে এসে বেরিয়ে যাবেন। এই জায়গাটা দেখতে এতটা সুন্দর, যেদিকেই তাকাই সেদিকেই বরফ আর বরফ, এই যেন এক স্বপ্নের রাজ্য। সারাটাক্ষণ সাদা দেখতে দেখতে একটা সময় পর্যায়ে মনে হচ্ছিল এগুলো কোনো কিছুই যেন রিয়েল না, সব যেন পেন্টিং করা। শিশু ভ্যালি থেকে কি সুন্দর চন্দ্রা নদীর বয়ে যাওয়া দেখা যাচ্ছে, এর পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা চাইলে এখান থেকে জিপ লাইনও করতে পারেন। আপনারা এখান থেকে জিপ লাইন করে ওই পাশে শিশু ওয়াটারফলে সহজে যেতে পারেন, অথবা আপনারা চাইলে ট্রেকিং করেও যেতে পারেন। যেহেতু এখন বরফে জমে আছে, এত কষ্ট করে ট্রেকিং করে গেলেও আমরা কোনো ওয়াটারফলের দেখা পাবো না, তাই আর আমরা ওই পারে যাইনি। আপনারা চাইলে এই পাশ থেকে জিপ লাইন করে ওই পারে যেতে পারেন, আবার ওই পাশ থেকে এই পাশে আসতে পারেন। এর জন্য খরচ পড়বে 500 রুপি। আর একটু বেশি প্রাইস চাবে, আপনারা একটু নেগোসিয়েশন করে নেবেন। আমি অনেকটা টাইমই চন্দ্রা নদীর পাড়ে বসেছিলাম, খুব ভালো লাগছিল নদীর বয়ে যাওয়া শব্দ শুনতে। অনেকটা সময় আমরা শিশু ভ্যালিতে পার করে এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা মানালি থেকে শিশু এবং শিশু থেকে মানালি পৌঁছানোর জন্য যে গাড়িটি ভাড়া করেছিলাম, অর্থাৎ 2 দিন 1 রাতের জন্য গাড়ি ভাড়া পড়েছিল আমাদের 4000 রুপি। ওয়েদারটাও সানি সানি হওয়ায় অসম্ভব রকম সুন্দর লাগছিল পাহাড়গুলো। শিশু থেকে আটাল পর্যন্ত বিশাল পাহাড়ের ছায়া আর চন্দ্রা নদীর পাশ দিয়ে গাড়ি থেকে দেখতে পাওয়া বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য, এ যেন এক অন্যরকম আনন্দদায়ক অভিজ্ঞতা। মানালি থেকে শিশু যাওয়ার দিন আমরা আটাল টানেলে নামিনি, তাই ভেবেছিলাম যাওয়ার দিন আমরা অবশ্যই নামবো, কিছু ফটোশ্যুট করব। কিন্তু আটাল টানেল কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ায় এদিকে একদম 2.5 থেকে 3 ঘন্টার বিশাল একটা জ্যাম পড়ে গিয়েছে।
কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা প্রায় জ্যামের মধ্যে আমরা আটকা পড়েছিলাম। একটা সময় পর আমরা বিরক্ত হয়ে ভাবলাম যে আমরা হেঁটে আগে আটাল টানেল চলে যাব, সেখানে কিছু ফটোশ্যুট করে নিব। অলরেডি তখন বিকাল হয়ে গিয়েছে। আমরা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হেঁটে আটাল টানেলের সামনে চলে আসি। এই বিশাল পাহাড় কেটেই পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম টানেল আটাল টানেল তৈরি করা হয়েছে। আটাল টানেল থেকে বের হয়ে ডানে রোহতাং কাজার রাস্তা আর বাঁয়ে লে কার্গিল শ্রীনগরের রাস্তা। এছাড়া সিসু ভ্যালিতে যেতেও বাঁয়ে যেতে হয়। এই আটাল টানেল হওয়ার কারণে লে কার্গিল শ্রীনগরের সাথে ডিস্টেন্স অনেকটা কম হয়ে গিয়েছে। আটাল টানেলের নর্থ পোর্টালের ভিউ। এই সাইডটা পুরোটা বরফে ঢেকে থাকলেও সাউথ পোর্টাল ওই সাইডটা এখনো সবুজে ছেয়ে আছে। সামহাও কোনো একটা কারণে আটাল টানেলের মুখে সব গাড়ি স্টপ করে রাখা হয়েছিল, যে কারণে প্রায় 3 ঘন্টার মতো জ্যাম পড়ে গিয়েছিল রাস্তায়। তো প্রায় 3 ঘন্টা শেষে আমরা এই আটাল টানেল দিয়ে ফাইনালি আবার যাত্রা শুরু করি। মানালি থেকে সোলাং ভ্যালি ডিস্টেন্স মাত্র 13 কিলোমিটার। মানালি ভ্রমণে সাধারণত ট্যুরিস্টদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই সোলাং ভ্যালি। এছাড়াও ট্যুরিস্টদের কাছে নানান ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য এই জায়গাটি অন্যতম জনপ্রিয় একটি জায়গা। যেহেতু অনেক দিন ধরে স্নোফল হয়নি, তাই এই জায়গাটা এখন সবুজে ঢেকে আছে। এখানে কোনো বরফ নেই। যদিও অনেক স্নোফল হয় তখন এই জায়গাটাও পুরো স্নোয়ে ভরে যায়। আপনারা তখন যদি সিসু ভ্যালি, রোহতাং পাস ওইদিন নাও যেতে পারেন, এখানে এসেও আপনারা নানান ধরনের অ্যাক্টিভিটিস এবং এনজয় করতে পারবেন। আপনারা টিকিট করে এখান থেকে রোপওয়েতে উঠতে পারেন। রোপওয়ে থেকে আপনারা নিচে অসম্ভব রকম সুন্দর পাহাড়, এছাড়া বরফের সময় বরফে আচ্ছাদিত সুন্দর পাহাড়গুলো দেখতে পারবেন। আমরা যেহেতু লেট করে ফেলেছি আর আমরা আজকে রোপওয়েতে উঠব না। এখানে এগুলো ছাড়াও আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন, যেমন প্যারাগ্লাইডিং। এছাড়া যখন বরফ থাকবে তখন আপনারা স্কিং, জোবিং, এটিভি রাইড আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস এখানে করতে পারবেন। এই জায়গায় আপনারা চাইলে মানালির ট্রেডিশনাল ড্রেস পরতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন। তাছাড়াও ওটে এবং ঘোড়ার পিঠে আপনারা এখানে ঘুরে বেড়াতে পারেন। মানালির মল রোডে আমরা ঘুরতে চলে আসি। যেহেতু আজকে আমাদের মানালির শেষ রাত, তাই আমরা ঠিক করেছি আজকে আমরা কিছু শপিং করব এবং খাওয়া দাওয়া করব। গত ব্লগে দেখিয়েছিলাম যে একটা কাপল সুন্দর করে ছবি দিয়ে তাদের মেমোরিজের জন্য আঁকিয়ে নিচ্ছে। তো সেইটা দেখে আমারও করার ইচ্ছা হয়েছিল, তাই আমিও আজকে সিসু থেকে ঘুরে এসে ছবি নিয়ে চলে এসেছি এখানে ওনাকে দিয়ে আঁকিয়ে নিতে। এটা আমার লাইফ টাইম মেমোরিজ হিসাবে থেকে যাবে। মানালির মল রোডের ডিটেলস দেখতে হলে আপনাদেরকে অবশ্যই মানালির পার্ট 2 ব্লগটা দেখতে হবে। সেই ব্লগের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা প্লিজ ক্লিক করে দেখে নেবেন। মানালির মেল রোড থেকে ওল্ড মানালি মাত্র 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত।
এই ওল্ড মানালিতে অনেক ক্যাফে, বার, রেস্টুরেন্ট, ট্যাটু পার্লার, বিভিন্ন ধরনের জুয়েলারিস, ট্রেডিশনাল বা শীতের পোশাক পাওয়া যায়। এছাড়াও এখানের ক্যাফেগুলোতে সন্ধ্যায় লাইভ মিউজিক হয়ে থাকে এবং নানা ধরনের বিদেশি বা তাদের ট্রেডিশনাল খাবারও পাওয়া যায়। এছাড়াও এখানে নানান ধরনের হোমস্টে এবং হোটেল টাইপেরও থাকার জায়গা রয়েছে। সকালের ব্রেকফাস্ট করতে ওল্ড মানালিতে তামদেব নামে একটা রেস্টুরেন্টে চলে আসি। রেস্টুরেন্টের ভিতরটা অসম্ভব রকমের সুন্দর ছিল, একটা অ্যাস্থেটিক ভাইব ছিল। এছাড়া অনেক কালারফুল একটা রেস্টুরেন্ট ছিল এটা। রেস্টুরেন্টের এই কর্নারটা আমার খুব ভালো লেগেছে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর রিভিউ লেখার ব্যবস্থা রয়েছে, তা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমারদের রিভিউগুলো পড়ছিলাম। রেস্টুরেন্টের মধ্যে একটা অ্যাস্থেটিক ভাব রয়েছে। রেস্টুরেন্টের ভিতরে লাইটিং, ডেকোরেশন, এক কথায় অপূর্ব সুন্দর একটা রেস্টুরেন্ট এটা। তামদেব রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়া এখানে খাবার দাবারও খুব ভালো ছিল। আমরা এখানে আলু পরোটা আর চা খেয়েছিলাম, আমাদের খাবার ভালো লেগেছে। আপনারা চাইলে এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন। এছাড়া এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। পাহাড়ি গ্রামের খুব সুন্দর হিমাচল স্টাইলে কাঠের পাহাড়ি বাড়ি এবং স্লেট পাথরের ছাদ রয়েছে। ওল্ড মানালি অ্যাস্থেটিক টাইপ রেস্টুরেন্ট এবং লাইভ মিউজিক রেস্টুরেন্টের জন্যই বিখ্যাত। আপনারা যদি ওল্ড মানালিতে আসেন তবে এই টাইপের অনেক রেস্টুরেন্টের দেখা পাবেন। চলে এসছি সেকেন্ড ডেস্টিনেশন হিড়িম্বা দেবী টেম্পলে। হিড়িম্বা দেবী টেম্পল সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর হিড়িম্বা দেবী টেম্পলে ঢোকার মুখেই নানান ধরনের খাবার দাবার, জুয়েলারিস, জামা কাপড় নিয়ে ফুটপাতে বসে থাকে। আপনারা চাইলে এখান থেকে সোভিনারিস, জামা কাপড়, জুয়েলারিস কিনতে পারেন। দুই পাশে দেবদারু গাছ আর মাঝে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পলে। চারপাশের দেবদারু গাছের মাঝখান দিয়ে সূর্য উঁকি দিচ্ছিল। অসম্ভব সুন্দর এই দৃশ্যটি। 1553 সালে মহাভারতের পৌরাণিক চরিত্র ভীমের স্ত্রী হিড়িম্বাকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এর চারপাশ বর্ণবিহার দিয়ে ঘিরে রয়েছে। এছাড়াও মানালির মানুষরা হিড়িম্বা দেবীকে দেবতা হিসেবে পূজা করে এবং প্রতি বছর বসন্তকালে হিড়িম্বা দেবীর মেলা হয় এখানে। এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হলো 4 ধাপ বিশিষ্ট প্যাগোডা এবং অসম্ভব রকম সুন্দর কাঠের কারুকার্য। পাশে মানালি ট্রেডিশনাল ড্রেস পরা যায়। তা আমি এখানে ট্রেডিশনাল ড্রেসগুলো দেখছিলাম। জেনারেলি লাল কালারের ট্রেডিশনাল ড্রেসগুলি রয়েছিল, তো আমি একটু অন্য কালার পরতে চাইছিলাম। তো আমি অনেক খোঁজাখুঁজির পরে সবুজ একটা ড্রেস দেখতে পাই, তো আমি সবুজ ড্রেসটাই পরে নিই। এই ড্রেস ভাড়া ছিল 100 রুপি। ট্রেডিশনাল ড্রেস পরার পরে এখানে একজন মহিলা খরগোশ নিয়ে আসে, তো এই খরগোশটাকে কোলে নিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করার জন্য নিই। এই খরগোশটা মনে হয় কিছু সময়ের জন্য সে দিয়েছিল, তার জন্য সে 100 রুপি নিয়েছিল। আপনি এখানে ড্রেসই পরেন, খরগোশই নেন, যাই করেন না কেন একটু বার্গেনিং করে নেবেন। মন্দির থেকে প্রায় 70 মিটার দূরে, মোস্ট প্রবাবলি 10 মিনিটের মতো হেঁটেই দেবী হিড়িম্বার পুত্র ঘটোৎকচকে উৎসর্গ করা একটি মন্দির রয়েছে। আপনারা চাইলে সেখানে যেতে পারেন।
হিড়িম্বা দেবীর মন্দিরে এসে আপনারা চাইলে এখানে ইয়াক রাইড করতে পারেন। এছাড়া হট এয়ার বেলুনে ওঠারও একটা জায়গা রয়েছে। ওল্ড মানালি ঘোরাঘুরি শেষ করে আমরা এরপর চলে যাই কুল্লুতে, সেখানে রিভার রাফটিং করার ট্রাই করব। কুলু ভারতের হিমাচল প্রদেশে কুল্লু জেলার একটি শহর। এছাড়া এটি বিয়াস রিভারের পাশে অবস্থিত। মানালি থেকে কুল্লু জেলায় আসতে প্রায় 40 কিলোমিটারের মতো দূরত্ব। কুল্লু রিভার রাফটিং করার জন্য পর্যটকদের অন্যতম জনপ্রিয় একটি জায়গা। কুল্লুতে বেসিক্যালি রিভার রাফটিং বা প্যারাগ্লাইডিং করতে আসতে পারেন। আমরা বেসিক্যালি এসেছিলাম রিভার রাফটিং করার জন্য। তো আমরা এখানে এসে একটা কাউন্টারে কথা বলি, সেখানে আমাদের কাছে পার পারসন 800 রুপি করে চাওয়া হয়। অর্থাৎ আমরা যেহেতু 5 জন ছিলাম, আমাদের একটা বোটের জন্য 4000 রুপি দিতে হতো। সো এখানে যেহেতু এখন নদীতে তেমন একটা স্রোত নেই, আর এই 4000 রুপি দিয়ে রিভার রাফটিং করাটা আমাদের কাছে অর্থিত মনে হয়নি, তাই আমরা এটা স্কিপ করে গেলাম আর রিভার রাফটিং করিনি। আপনারা যদি এসে করতে চান তাহলে এখানে অনেক কাউন্টার রয়েছে, একটু বার্গেনিং করে নেবেন। মানালিতে যেহেতু বেড়াতে এসেছি, তাই আমরা আত্মীয় স্বজন বা নিজেদের জন্য কিছু শাল সোয়েটার কিনতে কুল্লুতেই একটা বড় সোয়েটারের দোকানে আসি। তো এখানে এসে আমরা কিছু শাল সোয়েটার কিনি। এই দোকানটা যদিও ড্রাইভার দাদা রেকমেন্ড করেছিল, আমার কাছে খুব একটা প্রাইস রিজনেবল লাগেনি। চলে এসেছি ফোর্থ প্লেস নিকোলাস রোরিক আর্ট গ্যালারিতে। নিকোলাস রোরিক একজন বিখ্যাত রাশিয়ান ফিলোসফার, পেইন্টার, আর্কিওলজিস্ট অ্যান্ড এক্সপ্লোরার ছিলেন। তিনি 1917 সালের বিপ্লবের পর হিমালয়ে এসেছিলেন এবং তিনি 1947 সালে মারা যাওয়ার আগ পর্যন্ত এই হিমালয়ে বসবাস করেছেন। আর্ট গ্যালারিটি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ওপেন থাকে। তাছাড়া সোমবার এর অফ ডে থাকে। আর টিকিট প্রাইস পড়েছিল পার পারসন 50 রুপি। বাংলোটি দ্বিতল বিশিষ্ট একটি বাংলো। বাংলোটির চারপাশ অসম্ভব রকম সুন্দর গাছপালা দিয়ে ভরা। তাছাড়া বাংলোর নিচতলায় রয়েছে একটি ভিন্টেজ কার এবং চিত্রকারের বিভিন্ন ধরনের চিত্রকর্ম। আর নিকোলাস রোরিক তার ফ্যামিলি সহ দোতলায় বসবাস করতেন। সেখানে তার বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন চিত্রকর্ম রয়েছে। বাংলোটি খুবই সুন্দর। এছাড়া এই জায়গাটি খুবই নিরিবিলি এবং শান্তিপূর্ণ একটি জায়গা। চাইলে এখানে বসে পাহাড়, তাছাড়া বরফের সময় তুষার আচ্ছাদিত পাহাড় এবং তার পাশে বয়ে চলা নদী দেখতে পাওয়া যায়। বেশিরভাগ চিত্রকর্মে তার সন্ধ্যার প্রথম দিকে বরফ আচ্ছাদিত উপত্যকা এবং চূড়ার সৌন্দর্য দেখা যায়। এই আর্ট গ্যালারি 1962 সালে তার ছেলে স্টেবোস্লাভ রোরিক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যেটা আর্ট গ্যালারি, সেটা আগে নিকোলাস রোরিকের বাসভবন ছিল। হিমাচল প্রদেশের এবং রাশিয়ান সরকার মিলে এই আর্ট গ্যালারি চালানোর জন্য একটি ট্রাস্ট গঠন করেছেন। আর্ট গ্যালারি থেকে কিছুটা সামনে গেলে রোরিকের হিমালয় ফক অ্যান্ড ট্রাইবাল আর্ট মিউজিয়াম দেখতে পাওয়া যায়।
নাগার ক্যাসেল কুল্লু হিমাচল প্রদেশে অবস্থিত। এটি মানালি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। পাথর ও কাঠের তৈরি এই প্রাসাদটি কুল্লুর রাজা সিদ সিং এর বাসস্থান ছিল 1460 খ্রিস্টাব্দে। এরপর হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রায় 40 বছর আগে 1978 সালে এই দুর্গটিকে একটি ঐতিহ্যবাহী হোটেলে পরিণত করে। নাগার ক্যাসেল সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত এবং নাগার ক্যাসেলে ঢোকার এন্ট্রি ফি 20 রুপি। পাথর, কাঠ এবং মাটি দিয়ে তৈরি এই প্রাসাদটিকে বলা হয় কাঠকুনি। এই বাড়িটি অ্যাকচুয়ালি কাঠকুনি স্টাইলে তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্প হলো এই বাড়ির তেমন কোনো ক্ষতি না হয়। 1905 সালের ভূমিকম্পে আশেপাশের অনেক কিছুর ক্ষতিগ্রস্ত হলেও এই বাড়িটি তখন কোনো ক্ষতি হয়নি। ক্যাসেলের নিচতলায় একটা মিউজিয়াম রয়েছে। মিউজিয়াম মিন্স একটা রুমের মধ্যে হিমালয়ের বিভিন্ন ধরনের ট্রেডিশনাল প্রোডাক্ট, মাস্ক, কস্টিউম আরও নানান রকম যন্ত্রপাতি রয়েছে। এখানে ছোট্ট একটা মন্দিরও রয়েছে। এই মন্দিরটা ম্যাক্সিমাম টাইম অফই থাকে। নাগার ক্যাসেল যেমন ভ্রমণপ্রিয় মানুষদের জন্য অনেক জনপ্রিয় একটি জায়গা, তেমন এখানে শুটিংয়ের জন্য এটাও জনপ্রিয় একটি জায়গা। এখানে অনেক হিট মুভির শ্যুটও হয়েছে, যেমন জাগোই মিট, তেরে নাল, লাভ হো গয়া, বারসাত, তাছাড়া আরও অনেক মুভির শুটিং এখানে হয়েছে। ক্যাসেলের সামনে থেকে তুষারাবৃত পাহাড়, নিচে মনোরম বিয়াস উপত্যকা, তাছাড়া আপেল সিজনে আপেল বাগানে ঘেরা সবুজ পাহাড় দেখা যায়। ক্যাসেলের মধ্যে কারুকাজগুলো একদম নিখুঁত হাতের তৈরি, অসম্ভব সুন্দর এই ক্যাসেলটি। তাছাড়া ক্যাসেল থেকে বাইরেরও সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। চাইলে এই নগর ক্যাসেলে এসে আপনারা হোটেল বুক করে থাকতে পারেন। এছাড়া এখানে একটা ছোট রেস্তোরাঁও রয়েছে। মানালি বেড়াতে এলে আপনারা সময় থাকলে নাগার ক্যাসেলটাও ঘুরে যাবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। কুল্লু থেকে মানালি ফেরার পথে আমরা বড় ফ্রুটসের দোকানে যাই। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এছাড়া বিভিন্ন ফল টল পাওয়া যাচ্ছিল। তো মানালিতে যেহেতু আপেল উৎপন্ন হয়, সো এখানের আপেল তো খেতেই হবে। আমরা এখানের আপেল ট্রাই করেছি, তাছাড়া আরও ফ্রুটস ট্রাই করেছি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, এখানে আমি একটা আনকমন ফল খেয়েছিলাম, পার্সিমন। এই ফলটা আমি আগে কখনো খাইনি। ফলটা খেতে খুবই মিষ্টি, খুবই মজাদার ছিল। কুল্লু থেকে মানালি ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। মানালিতে আজকে আমাদের শেষ দিন। রাত 9টায় লাক্সমি হলিডেজ বাসে করে আমরা আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিব। তো লাক্সমি হলিডেজ বাসে আমাদের ফেরার পথে টিকিট প্রাইস ছিল 1400 রুপি। মানালিতে এই 4টা দিন খুব ভালো কিছু মুহূর্ত, মেমোরেবল কিছু মুহূর্ত কাটিয়েছি। আর সাথে আপনাদেরও চেষ্টা করেছি মানালির জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখানোর বা সেখানে টুকটাক ইনফরমেশনগুলো দেওয়ার। তারপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য।
আশা করছি এই ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। So guys, that's for today's video. Hope you guys like and enjoy it.